প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, যদি দেখা যায় বা শোনা যায়, যদি সব কিছু পরিষ্কার থাকে, ক্লাস নেওয়ার উপযুক্ত যদি পরিবেশ থেকে থাকে, তাহলে কমেন্টে একটু জানাও, আমরা ক্লাস শুরু করব। জহুরুল ইসলামী আইডি থেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফাল্গুনি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। লাবণ্য সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আইডির নাম বলছি আমি। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আদাব দিয়েছো, মুক্তি হাবিব এই আইডি থেকে, বাবা আদাব। সিরাজুল আদাব স্যার, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। হ্যাঁ, আছি বাবা, ভালো আছি। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছে বাবা, আমার তরফ থেকেও তোমাদের সালাম, আসসালামু আলাইকুম। আদাব দিয়েছো, আদাব এবং নমস্কার। সবাই ভালো আছো মনে হয়, অনেকদিন পর আমরা ক্লাস করছি, তাই না? আচ্ছা, সব ঠিক আছে কি? শোনা যাচ্ছে বাবা? আচ্ছা, ঠিক আছে। মেহরুন্নেসা বলেছো যে জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, শোনা যায় তাই তো? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি, কি বলো? হ্যাঁ, ক্লাস শুরু করি। হ্যাঁ, আর কথা না বলি আমরা। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের। আমরা ক্লাস শুরু করি বাবা। আমরা অ্যাকচুয়ালি দেখো পড়ছিলাম বাক্য, তাই না? এবং এখানে সে বাক্য কি এটা আমরা জেনেছি, আমরা আগে মানে সেই আগের শ্রেণীগুলোতেও আমরা পড়ে এসেছি। এবং এরপরে এসে দেখো একটা সার্থক বাক্যের কি কি গুণ, বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে, এগুলা জেনেছি। এবং একটা বাক্য কখন তার অ্যাকচুয়ালি যোগ্যতা হারাবে, ঠিক সেই অনুযায়ী দেখো বাক্যের যোগ্যতাগুলো কি, এগুলোও আমরা একটু জেনেছি, তাই না? আজকে আমরা আসলে এর পরবর্তী অংশ থেকে পড়ি। এগুলো সবই পড়া, তোমাদের নতুন কোনো কিছু পড়বো না। হ্যাঁ, আগের জিনিসগুলো তোমাদের মনে আছে কিনা এগুলো একটু মনে করাই দেওয়া মাত্র, আর কিছুই না। তাহলে আজকে আমরা পরের অংশ থেকে পড়ি। হাসি পাবে এখন যদি এটা পড়াতে যাই, তাহলে তোমাদের হাসি পাবে। হ্যাঁ, এগুলো কিন্তু ওই যে 2-3-তে পড়েছো তোমরা, বুঝতে পেরেছো? যে এই যে বাক্যের অংশ, এটা তোমাদের পরীক্ষায় আসে না, আসবেও না, কিন্তু একটু জেনে রেখো। এমনি মনে করাই দিচ্ছি, শুধু একটু জেনে রেখো, যদি প্রশ্ন আসে তাহলে যেন আমরা পারি। যে একটা বাক্যের কয়টি অংশ থাকে, তাই না? একটা বাক্যের দুটো অংশ থাকে, এগুলো আমরা সবাই জানি। উদ্দেশ্য এবং বিধেয়, সাবজেক্ট প্রেডিকেট, তাই না? এটা এখন এই বুড়ো বয়সে এসে পড়ানো, তাই না? কেমন জানি হয়। তো যাই হোক, একটা বাক্যের দুটো অংশ থাকে, এগুলো আমরা জানি। এগুলো একটু দেখে রাখবো, দেখে রেখে আমরা পড়বো, ঠিক আছে তো? তাহলে অংশ দুটো কি কি দেখো। অংশ দুটো হচ্ছে আমার লেখার উদ্দেশ্য আছে, কেন লিখছি, তাই তো? একটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? এগুলা প্রয়োজন হবে একটু পরবর্তীতে, যখন বাক্য পরিবর্তন করতে যাব। প্রয়োজন যে হয় না তা না, হয় অনেক কিছুই হয়। তবে একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। এগুলা তোমরা পড়ে নিবে, আমি শুধু মনে করাই দিচ্ছি। উদ্দেশ্য আর বিধেয়, তাই না? তাহলে প্রশ্ন কিন্তু অনেক সময় হতেই পারে, 5 মার্কস তো হতে পারে, যে একটা বাক্যের কয়টি অংশ থাকে, কি কি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে দেখো 5 মার্কস কভার করে, তা আমরা পারবো এগুলা। তাহলে উদ্দেশ্য কি? যে বাক্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যে অংশে বলা হয়, বাক্যের যে অংশে কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে বলা হয়, বা যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে বলা হয় উদ্দেশ্য, তাই না? আমরা এগুলো জানি। এবং এই উদ্দেশ্য আবার দুই প্রকার ছিল, তোমাদের মনে আছে। একটা হচ্ছে সরল উদ্দেশ্য, ঠিক আছে না? দুই প্রকার ছিল, আমি একটু খালি চোখটা আঁকাই দিব, তোমরা নিজেরা পড়ে নিবে, এগুলো পারবে। একটা হচ্ছে সরল উদ্দেশ্য, আর আরেকটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য, তাই তো? এই দুটো জিনিস একটু জেনে রেখো, ঠিক আছে তো? তাহলে দেখো, বলা হচ্ছে যে একটা বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি এবং বিধেয় কি আমরা জানি। এই বুড়ো বয়সে এসে এগুলো পড়ালে হাসবে, তাই না মানুষজন? আমরা পারবো। তাহলে বলা হচ্ছে যে বাক্যে যে অংশে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, অর্থাৎ যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটাই হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য, তাই না? আর এই উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে বিধেয়, তাই তো? এগুলো আমরা জানি, আমরা পারবো।
এখন এই উদ্দেশ্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে সরল উদ্দেশ্যটা কি? দেখো, একটা মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্যকেই, একটা মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকেই কিন্তু সরল উদ্দেশ্য বলে, এগুলো তোমরা জানো। আর একাধিক পদ বিশিষ্ট উদ্দেশ্যকে আমরা বলি সম্প্রসারিত উদ্দেশ্য, তাই না? যেমন আজকের ক্লাসে কারা কারা উপস্থিত আছো, ঠিক আছে? যেমন ইসরাত জাহান আছো সিটি কলেজ থেকে। তা যদি বলি এখান থেকে যে তাহলে দেখো এই জায়গাটায় একটু লক্ষ্য রাখো, ইসরাত এটা তো উদ্দেশ্য, তাই না? এবং একটা মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্য, তাই এই উদ্দেশ্যকে বলছি আমরা সরল উদ্দেশ্য। কিন্তু এটা না বলে আমরা যদি বলতাম, দেখো ভালোভাবে, উপন্যাস পড়ে, তাহলে দেখো এখানে এই যে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই পুরোটাই তো আমাদের উদ্দেশ্য হয়ে গেল, তাই না? এগুলো আমরা জানি, কিন্তু তাহলে এই অংশটাই হচ্ছে আমার সম্প্রসারিত উদ্দেশ্য। খুবই সোজা, ঠিক আছে? ঠিক সেই রকম বিধেয়রও দেখো, ওই সরল বিধেয় এটা বলা হয় না, কিন্তু সম্প্রসারিত বিধেয় থাকে। তাহলে আমি এত কথা বলার পেছনে কারণ হচ্ছে, একটা প্রশ্ন হবে না হয়তো, কিন্তু যদি কখনো হয়ে যায়, যেহেতু বাক্য রিলেটেড, যে একটা বাক্যের কয়টি অংশ থাকে, কি কি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে একটা বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয়। এই উদ্দেশ্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে সরল উদ্দেশ্য কি? একটা মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্যকে, অর্থাৎ একটা মাত্র পদ বিশিষ্ট কর্তৃপদকে বলা হয় সরল উদ্দেশ্য। আর একাধিক পদ বিশিষ্ট, ঠিক আছে, উদ্দেশ্যকে বলা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ তোমরা দিয়ে রেখো। তাই এখানে একটা প্রশ্ন লিখে ফেলো যে বাক্য কাকে বলে, একটি বাক্যের কয়টি অংশ ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্নটা একবার লিখে অনুশীলন করে রেখো, একবার লিখে অনুশীলন করে রেখো, ঠিক আছে? এই প্রশ্নটা একবার লিখে মানে অনুশীলন করে রেখো। বলেছি যে প্রশ্নটা একবার লিখে অনুশীলন করে রেখো, হ্যাঁ? এগুলো পারবে তোমরা, এগুলো 2-3 থেকে পড়ছো, ঠিক আছে? তাহলে একটা বাক্যের কয়টি অংশ কি কি উদাহরণ সহ আলোচনা করো। একটা বাক্যের কয়টি অংশ কি কি উদাহরণ সহ আলোচনা করো, একটু লিখে অনুশীলন করে রেখো, আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? তো 5 মার্কসের একটা প্রশ্ন তো হতেই পারে, বলা মুশকিল কোথা থেকে হবে। আমি বলেছি প্রথম দিনে যে 3টা প্রশ্ন পড়লে এখান থেকে কমন পাওয়া যায়, কিন্তু এছাড়াও আরও কিছু প্রশ্ন হতে পারে, প্রশ্নগুলো একটু দেখে নিও, বুঝতে পেরেছো? আর একটা প্রশ্ন একটু লিখে রেখো তো, তোমরা একটু অনুশীলন করো তো, দেখি পারবে কি না। নবম দশমে পড়ে এসেছো, একটা প্রশ্ন একটু লিখে রেখো, এটা একটা বোর্ডে এসেছে, একটা সালে এসেছে যে পদ সংস্থাপনার ক্রম কি, বুঝতে পেরেছো? পদ সংস্থাপনার ক্রম কি, ঠিক আছে? বাক্যে পদ সংস্থাপনের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। পারবে না? পদ সংস্থাপনার ক্রম কি, বাক্যে পদ সংস্থাপনের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। বাক্যে কোন পদের পর কোন পদ বসবে, ঠিক আছে? এটাই হচ্ছে পদ সংস্থাপনের ক্রম। আর এর 5টা নিয়ম যদি বলো, তাহলে দেখো আমরা তো জানি যে প্রথমে কর্তা বসে বাংলায়, তারপর কর্ম বসে, তারপর ক্রিয়া বসে, এটা একটা নিয়ম হলো। তাহলে প্রথমে উদ্দেশ্য, বাক্যের প্রথম অংশে উদ্দেশ্য বসবে, পরের অংশে বিধেয় বসবে, এটা একটা পদ সংস্থাপনের ক্রম হলো। সম্বোধনসূচক পদ কার আগে বসে, বুঝতে পেরেছো? তারপর দেখো বিশেষণ কোথায় বসে বা বিশেষ্য কোথায় বসে, ঠিক আছে? এই জাতীয় কিছু নিয়ম তোমরা পড়ে এসেছিলে নবম দশমের ব্যাকরণের যে একদম শেষ অংশটা, একেবারে শেষে ছিল, একদম লাস্ট পেজে পদ সংস্থাপনের ক্রম। এই 5টা ক্রম একটু প্রয়োজন, একটু জেনে রেখো, ঠিক আছে? পদ সংস্থাপনের ক্রম কি, ঠিক আছে? 5টি পদ সংস্থাপনের নিয়ম উদাহরণ সহ লেখো, এইটা একটু লিখে রেখো, ঠিক আছে? এখন আমরা গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসব, এগুলোও আমাদের জানা, যে বাক্যের এখন শ্রেণী বিভাগে চলে আসবো আমরা, ঠিক আছে? শ্রেণীকরণে চলে আসব। তো দেখো সহজ অপশান বাবা, এগুলো এমনি আমরা নিজেরাই পারি, আমি তাই বলেছিলাম যে তোমরা পারবে মনে হয় এটা। তো যাই হোক, বাক্য, এই বাক্যকে দেখো দুটো দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় বা দুটো মানদণ্ডের উপর ভিত্তি করে ভাগ করা যায়।
বা দুটো বিষয়ের উপর বেসিস করে ভাগ করা যায়। যখন ক্লাসিফিকেশনে আসছি আমরা, শ্রেণীকরণে যখন আসছি, কি কি দেখো, একটা হচ্ছে কোন দৃষ্টিকোণ থেকে ভাগ করব, একটা হচ্ছে দেখো গঠনাঙ্গিকে আমরা ভাগ করব, গঠন ভেদে ভাগ করা যায়, এগুলো শিখে আসছো তোমরা, তোমাদের অসুবিধা হবে না। আর আরেকটা হচ্ছে অর্থানুসারে ভাগ করা যায়, অর্থানুসারে, ঠিক আছে, গঠন ভেদে এবং অর্থ ভেদে, তাই তো? এই দুটো প্রশ্ন খুব দরকার, এই দুটো প্রশ্ন কিন্তু খুবই দরকার, এই দুটো প্রশ্ন। আর আরেকটা হচ্ছে একটা সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে, উদাহরণসহ আলোচনা করো, ওই প্রশ্নটা। গঠনভেদে বাক্য কয় প্রকার, কী কী, উদাহরণসহ আলোচনা করো, এই প্রশ্নটা। আর অর্থভেদে বা অর্থানুসারে বাক্য কয় প্রকার ও কী কী, এই প্রশ্নটা। এই তিনটা প্রশ্ন খুবই দরকার। এই তিনটে প্রশ্ন যদি তোমরা একটু অনুশীলন করে রাখো, তাহলে আমার বিশ্বাস তোমরা পরীক্ষায় কমন পাবে, সব পরীক্ষাতেই কমন পাবে আমার বিশ্বাস। তো যাই হোক, দেখো বাক্যকে শ্রেণীকরণের আঙ্গিক দুটো, একটা হচ্ছে গঠন অনুসারে আর আরেকটা হচ্ছে অর্থানুসারে, ঠিক আছে? তো তো এইখানে কোনো ঝামেলা নাই, কিন্তু এইখানে একটু ঝামেলা আছে তোমাদের। আমি এই জিনিসগুলো একটু পরিষ্কার করে দিই। এইখানে একটু ঝামেলা আছে, আমি আগেই বলছি, এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নাই। তো যাই হোক, এইখানে ঝামেলা আছে যে এটা কয় প্রকার, এটা বিভিন্ন মনীষী বিভিন্ন ভাগ করেছেন। ব্যাকরণ মানেই দ্বিমত থাকবে, আগের শ্রেণীগুলোতে না, কিন্তু পরবর্তী যত বড় শ্রেণীতে যাবে ততই কিন্তু ভাগ, মানে এগুলা নিয়ে দ্বিমত থাকবে, বুঝছো? ব্যাকরণ মানেই কিন্তু দ্বিমত থাকবেই কিন্তু। তো যাই হোক, এই জায়গাটায় আগে আসি, এটা আমাকে বলতে হবে না, তোমরা পারবে, পারা উচিত, ঠিক আছে? তো আমরা এই ভাগটা নিয়ে এখন আলোচনা করি। তাহলে গঠনভেদে বাক্যের শ্রেণী বিভাগ আমরা দেখব, তাই না? গঠনভেদে বাক্যের শ্রেণী বিভাগ দেখব, এগুলো আমরা পারি কিন্তু। তাহলে গঠনভেদে এসে বাক্যকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করছি, তাই তো? তিনটা ভাগে ভাগ করছি, কি কি বলো? আমরা বলছি সরল বাক্য, এগুলো তোমরা জানো, সরল বাক্য, এটা তোমরা পারবে। এরপরে এসে আমরা কি বলছি, জটিল বা মিশ্র বাক্য। এইখানটায় একটু বলি, দুঃখ লাগে, তোমাদের কথা বলছি না, অনেকেই কি করে জানো, বলে সরল বাক্য, তারপরে বলে জটিল বাক্য, তারপরে এসে বলে মিশ্র বাক্য। তাহলে বাবা, জটিল বাক্য আর মিশ্র বাক্য তো একই জিনিস, তাই না? ওইটা একই তো। এখানে একটা ভুল করি আমরা, আর এখানে কিছু ঝামেলা আছে, ওর মধ্যে আরেকটা প্রশ্ন বের করে নেওয়া যায়, আমি বলছি একটু পরে। আর আরেকটা হচ্ছে কি, তোমাদের মনোযোগ হারাতে পারে, মনোযোগ হারিও না, যেহেতু পড়া জিনিস পারবে তোমরা, কোনো সমস্যা নাই, কিন্তু একটু রাখো, কাজে লাগবে। তাহলে দেখো, গঠন অনুসারে বাক্যকে কিন্তু তিনটা ভাগে ভাগ করছি আমরা, তাই তো? তার মধ্যে কি একটা সরল বাক্য। তাহলে সরল বাক্যটা কি আমরা সবাই জানি, যে বাক্যে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকে, ঠিক আছে, তাকে সরল বাক্য বলা হয়। অথবা এভাবে বলতে পারি, যে বাক্যে একটা মাত্র উদ্দেশ্য অর্থাৎ একটা মাত্র কর্তা, যে বাক্যে একটা কর্তা অর্থাৎ একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে, তাই না? এগুলো আমরা পারি, ঠিক আছে? তো যেমন আমরা যদি বলি, তোমাদের পরিচিত বাক্য আগে পড়ে এসেছো, দেখো এটা একটা সরল বাক্য, তাই না? তারা শিক্ষকের আদেশ মেনে চলে, একটা সরল বাক্য কিন্তু। তাহলে দেখো, একটাই উদ্দেশ্য আছে আর একটাই বিধেয় আছে, অর্থাৎ একটা উদ্দেশ্য এবং একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, তাই না? যে তারা শিক্ষকের আদেশ মেনে চলে, তাহলে এটাই সরল বাক্য। তাহলে যে বাক্যে একটা মাত্র উদ্দেশ্য অর্থাৎ একটা কর্তা এবং একটা মাত্র বিধেয় অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। আমার বলবার প্রয়োজন নেই, তোমরা এগুলো জানো, সিম্পল সেন্টেন্স কি তোমরা পারো। এখন আমাদের সমস্যাটা হয় এটার সংজ্ঞা, এই সংজ্ঞাটাই এসে আমরা ভুল করি। কি বলছি, এই সংজ্ঞাটাই এসে আমরা ভুল করি। জটিল বা মিশ্র বাক্যের যখন সংজ্ঞা আমরা লিখতে যাই, আমরা বুঝি, কিন্তু লিখতে গিয়ে একটু ভুল করে ফেলি, ঠিক আছে? তো তো জটিল বা মিশ্র বাক্যের সংজ্ঞা দিতে গেলে আগে খণ্ড বাক্য কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তোমরা ইংরেজিতে এগুলো খুব ভালো করে পড়ে এসেছো, ঠিক আছে?
তাহলে দেখো জটিল বা মিশ্র বাক্যের সংজ্ঞায় কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি, ঠিক আছে, সবাই ভুল করি তা বলছি না, অনেকে ভুল করে থাকি, এই জায়গাটা একটু ভুল হয়, সংজ্ঞাটাই এসে ভুল হয়। তো জটিল বা মিশ্র বাক্য জানতে গেলে আগে খণ্ডবাক্য জানতে হয়, যদি খণ্ডবাক্য না জানি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে খণ্ডবাক্য নিয়ে একটু বলি তোমাদের দু একটা কথা, ঠিক আছে, খণ্ডবাক্য নিয়ে দু একটা কথা বলি, এগুলো আমি রাখলাম না এখন আর, আমরা এখন একটু খণ্ডবাক্যের দিকে আগে যাব, খণ্ডবাক্যটা আগে জেনে আসবো, তারপর আমরা এটা পড়ব, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন পড়বো কিন্তু খণ্ডবাক্য, কি বললাম, খণ্ডবাক্য, আমরা পড়বো খণ্ডবাক্য, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এখানে একটা বাক্য লিখেছিলাম, খুব ভালো করে লক্ষ্য রাখো, লিখেছিলাম এটা যে লিখেছিলাম হচ্ছে যে তারা শিক্ষকের আদেশ মেনে চলে, তাই না, লিখলাম। তো এটা পরিপূর্ণ একটা বাক্য, তো একটা উদ্দেশ্য আর একটা বিধেয় আছে, একটা কর্তা এবং সমাপিকা ক্রিয়া আছে একটা, তাহলে নিশ্চয়ই এটা একটা বাক্য এবং একটা স্বাধীন বাক্য এবং এটা একটা সরল বাক্য, তাই তো? আচ্ছা, তো এটা তো একটা বাক্য, কিন্তু দেখো যদি আমরা এরকমভাবে লিখি, এবার বলো এটা কি সেই ক্ষেত্রে পরিপূর্ণ একটা বাক্য? এই অংশটুকু ভালো করে লক্ষ্য রাখো তো, এই অংশটুকু কি পরিপূর্ণ বাক্য হলো সেই ক্ষেত্রে? এটা কি পরিপূর্ণ বাক্য, নাকি এটা পরিপূর্ণ বাক্য, নাকি পুরোটা মিলে একটা বাক্য? লক্ষ্য রাখো, আমার মনে হয় পুরোটা মিলে একটা বাক্য, তাই না? এবং তোমাদেরও এটাই মনে হবে নিশ্চয়। তাহলে দেখো এটা কিন্তু আগে একটা পূর্ণ বাক্য ছিল, ভালোভাবে লক্ষ্য রাখবে, আমি বলছি এটা একটা পূর্ণ বাক্য ছিল, ধরো এটা মিশাই দাও, এটা একটা পরিপূর্ণ বাক্য ছিল এবং স্বাধীন বাক্য ছিল এবং এটা সরল বাক্য, তাই না? একটা উদ্দেশ্য আর একটা বিধেয় আছে, একটা কর্তার একটা সমাপিকা ক্রিয়া আছে, তাই না? তাহলে এটা একটা স্বাধীন বাক্য, তাই তো? কিন্তু যখন আবার আমরা এই কথাটা আবার লিখছি, একটু যোগ করছি তার সামনে, যখন আমরা বলছি একটু লক্ষ্য রাখবে, আমি জানি তোমরা জানো, কিন্তু তারপরে একটু লক্ষ্য রাখবে, যারা ভালো ছেলে সেই ক্ষেত্রে এটা আর স্বাধীন বাক্য নয়, তখন এটা খণ্ডবাক্য হয়ে গেল এবং এটাও খণ্ডবাক্য হয়ে গেল, তাই না? তাহলে খণ্ডবাক্য কি? তাহলে এখানে প্রশ্ন আমাদের, খণ্ডবাক্য কি? তাহলে খণ্ডবাক্য, খণ্ডবাক্য কি, তাই তো? তাহলে লক্ষ্য রাখো যে এগুলো, এই দুটোকেই খণ্ডবাক্য বলছি আমরা, কি এই দুটোকেই বলছি আমরা খণ্ডবাক্য। তাহলে এটা একটা খণ্ডবাক্য, বুঝতে পেরেছো? আমি আগে এখান থেকে নিই, এখান থেকে যদি বলি, তাহলে এটা একটা খণ্ডবাক্য দেখো এবং এটাও একটা খণ্ডবাক্য দেখো, তাহলে দুটোই খণ্ডবাক্য, তাই না? তাহলে খণ্ডবাক্য কাকে বলা হবে? যদি সংজ্ঞায়িত করি আমরা এভাবে করতে পারি যে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকা সত্ত্বেও, বলছি একটা উদ্দেশ্য আর একটা বিধেয় থাকা সত্ত্বেও নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে, নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে, এই যে দেখো, এই নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে অন্য কোনো বাক্যের অংশরূপে বসলে, অন্য কোনো বাক্যের অংশরূপে বসলে তাকে খণ্ডবাক্য বলে। আমি কিন্তু সংজ্ঞায়িত করলাম, কি বললাম, একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকা সত্ত্বেও নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে, নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে অন্য কোনো বাক্যে, ধরে নাও এটা একটা বাক্য, এই পরিপূর্ণটা বাক্য, অন্য কোনো বাক্যের অংশরূপে বসলে তাকে খণ্ডবাক্য বলা হয়। ঠিক এই ক্ষেত্রেও একই কথা বলতে পারি। তাহলে খণ্ডবাক্য কাকে বলে যদি সংজ্ঞায়িত করি আমরা, তাহলে বলবো কি, একটা উদ্দেশ্য অর্থাৎ একটা কর্তা এবং একটা বিধেয় অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকা সত্ত্বেও নিজের স্বাধীন বাক্য হিসেবে না বসে অন্য কোনো বাক্যের অংশরূপে বসলে তাকে বলা হয় খণ্ডবাক্য। খণ্ড মানেই অংশ, তাহলে তাকে খণ্ডবাক্য বলে। তাহলে খণ্ডবাক্য দেখো দুই প্রকার, তাহলে খণ্ডবাক্য কি পেলাম, কাকে বলে এটা বুঝেছি। তাহলে খণ্ডবাক্য কয় প্রকার দেখো, খণ্ডবাক্য দুই প্রকার। তাহলে এটা একটা খণ্ডবাক্য এবং এটা একটা খণ্ডবাক্য, তাই তো? আমরা দেখছি খণ্ডবাক্য তাহলে দুই প্রকার, তাই তো? এখন এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, তোমরা জানো নিশ্চয়। তাহলে যে খণ্ডবাক্য তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো
খণ্ডবাক্যের উপর নির্ভরশীল না। যে খণ্ডবাক্যটা স্বাধীন, তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো বাক্যের উপর নির্ভর করে না, সেই খণ্ডবাক্যটাকে বলা হয় স্বাধীন খণ্ডবাক্য বা প্রধান খণ্ডবাক্য, তাই না? তাহলে খণ্ডবাক্য দুই প্রকার, একটা পাচ্ছি আমরা কি, এটাকে আমরা বলছি প্রধান খণ্ডবাক্য। প্রিন্সিপাল ক্লোজ না কি জানি বলো তোমরা, যাই হোক সেটা তোমাদের বিষয়। একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, তাই না? বা সেটাকে আমরা বলছি স্বাধীন খণ্ডবাক্য। এগুলো না জানলে যে আমরা পরিবর্তনে এসে মুশকিলে পড়বো, তাই না? আমরা পরিবর্তনে আসবো, বাক্য পরিবর্তনে। তাহলে দেখো প্রধান খণ্ডবাক্য বা স্বাধীন খণ্ডবাক্য, তাই তো? তাহলে প্রধান খণ্ডবাক্য বা স্বাধীন খণ্ডবাক্য কাকে বলা হয়? যে খণ্ডবাক্য তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভর করে না, ঠিক আছে? তাকেই বলছি আমরা প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য, তাই তো? আর যে খণ্ডবাক্য, দেখো এটা আমরা প্রমাণ দেখতে পারি, আমরা যখন এই অংশটুকু মিশিয়ে দিব, এই অংশটা যখন থাকবে না, এটাকে যখন বাদ দিয়ে দিব, খুব সহজেই দেখো তার অর্থ প্রকাশ করে ফেলছে, তাই না? তারা শিক্ষকের আদেশ মেনে চলে, তো পরিপূর্ণ একটা বাক্য। তো তাহলে তার অর্থ প্রকাশের জন্য অন্য কারো উপর নির্ভর করছে না, তাহলে এটা তো অবশ্যই স্বাধীন বা প্রধান খণ্ডবাক্য। এগুলো তো আমরা জানি, তাই না? কিন্তু এই অংশটার দিকে লক্ষ্য রাখো তো, এগুলো আমরা জানি, এইবার লক্ষ্য রাখো যে যারা ভালো ছেলে, তাহলে এটাও একটা খণ্ডবাক্য, এবং এই খণ্ডবাক্যটাকে বলা হচ্ছে যে অপ্রধান খণ্ডবাক্য বা অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য, এগুলো আমরা জানি। তাহলে এই খণ্ডবাক্যের নামটা কি? আমরা বলতে পারি যে অপ্রধান খণ্ডবাক্য, বা আমরা অধীন খণ্ডবাক্য বলতে পারি, বা আমরা আশ্রিত খণ্ডবাক্য বলতে পারি, আশ্রিত খণ্ডবাক্য বলতে পারি, তাই তো? তাহলে অপ্রধান খণ্ডবাক্য বা অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য, তাহলে কাকে বলা হবে? যে খণ্ডবাক্য, ঠিক আছে, তার অর্থ প্রকাশের জন্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, যে খণ্ডবাক্যটা নিজে তার অর্থ প্রকাশ করতে সমর্থ নয়, নিজে অর্থ প্রকাশ করতে পারে না, যে খণ্ডবাক্য তার অর্থ প্রকাশের জন্য প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, ঠিক আছে, সেই খণ্ডবাক্যকে বলা হয় আশ্রিত খণ্ডবাক্য বা অধীন খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য, তাই না? আমরা এখানে প্রমাণ দেখি, দেখো যখন বলা হচ্ছে এই অংশটা যখন আমরা রাখছি না, ঠিক আছে, তখন লক্ষ্য রাখো তো এখানে কি আসলে অর্থ প্রকাশ করতে পারছে? যারা ভালো ছেলে, তাহলে আকাঙ্ক্ষা আরও থেকে যাচ্ছে, তো তাহলে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে না যারা ভালো ছেলে। তো যারা ভালো ছেলে তারা কি জানতে ইচ্ছে করছে, তাই তো? তাহলে দেখো এ কিন্তু অর্থ প্রকাশের সমর্থ না, তাহলে এটাকেই বলছি আমরা অপ্রধান, অধীন বা আশ্রিত খণ্ডবাক্য, তাই না বলো? তাহলে প্রধান খণ্ডবাক্য কি বা স্বাধীন খণ্ডবাক্য কি, আর অপ্রধান, অধীন বা আশ্রিত খণ্ডবাক্য কি? একই জিনিস, আলাদা আলাদা নাম। তাহলে আমরা আরেকবার লিখে রাখি, তাহলে এখানে কথা হচ্ছে যে প্রধান খণ্ডবাক্য কি বা স্বাধীন খণ্ডবাক্য কি, এবং অপ্রধান খণ্ডবাক্য কি, অধীন বা আশ্রিত খণ্ডবাক্য কি, আমরা শিখেছি, জেনেছি, বুঝতে পেরেছো? এখন এখানে আরেকটা কথা থেকে যায়, এই যে স্বাধীন খণ্ডবাক্য আর এই যে অধীন খণ্ডবাক্য এবং খণ্ডবাক্য কি সেটাও আমরা জেনেছি। তাহলে খণ্ডবাক্যের আমরা সংজ্ঞা দিতে পারবো, স্বাধীন খণ্ডবাক্যের বা প্রধান খণ্ডবাক্যের আমরা সংজ্ঞা দিতে পারবো, অপ্রধান, অধীন বা আশ্রিত একই কথা, তাহলে এই আশ্রিত খণ্ডবাক্যেরও আমরা সংজ্ঞা দিতে পারবো, তাই না? এখানে আরেকটা জিনিস থেকে যায়, এই যেটা অপ্রধান বা অধীন বা আশ্রিত খণ্ডবাক্য, এই খণ্ডবাক্যটা আবার প্রকারভেদ আছে। তাহলে প্রকারগুলো একটু আমাদের জানতে হবে, আমরা একটু জেনে নিই, আমাদের মনে থাকবার কথা। তাহলে দেখো এই খণ্ডবাক্যটাকে আবার আমরা ভাগ করছি, একে আবার কয় ভাগে ভাগ করছি? আমরা একে আবার 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে? একে আবার 3 ভাগে ভাগ করছি। কি কি ভাগ দেখো, আমরা বলছি বিশেষ্য স্থানীয়, তোমরা নিশ্চয় পড়ে এসেছে এবং তোমাদের মনে আছে। বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বা বিশেষ্য স্থানীয় অধীন খণ্ডবাক্য বা বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, তুমি যে নামে ডাকো না কেন একই জিনিস। আরেকটা বলছি আমরা বিশেষণ স্থানীয়, এগুলো তোমাদের মনে আছে,
বিশেষণ স্থানীয়, খুবই সোজা। বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, তাই তো? এখন এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ একটু আমাদের প্রয়োজন। তাহলে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কোনটা বা কাকে বলা হবে? যেই আশ্রিত খণ্ডবাক্যটা প্রধান খণ্ডবাক্যের যে কোনো একটা পদের আশ্রয় থেকে বিশেষ্যের কাজ করবে, মানে বিশেষ্য স্থানীয় মানে সরাসরি বিশেষ্য না, বিশেষ্য মানে বিশেষ্যের ন্যায় আচরণ করবে। এই পুরো অধীন খণ্ডবাক্যটা বা আশ্রিত খণ্ডবাক্যটা বিশেষ্যের ন্যায় আচরণ করবে, তাই তাকে বলছে বিশেষ্য স্থানীয়। বিশেষণের ন্যায় আচরণ করবে, তাই তাকে বলছে বিশেষণ স্থানীয়। আর ক্রিয়া বিশেষণের ন্যায় আচরণ করবে, তাই তাকে বলছে ক্রিয়া বিশেষণ স্থানীয়। ঠিক আছে? তাহলে যেই আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের কোনো একটা পদের আশ্রয়ে থেকে বিশেষের ন্যায় আচরণ করবে, তাকে আমরা বলি বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন বাবা বাড়ি আছেন কিনা আমি জানি না, বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি জানি না, কি জানি না, বাবা বাড়ি আছেন কি না। তাহলে দেখো, বাবা বাড়ি আছেন কি না এটা পরিপূর্ণ ভাব প্রকাশ করতে পারলো না, তাহলে নিশ্চয়ই এটা আশ্রিত খণ্ডবাক্য বা অধীন বা অপ্রধান খণ্ডবাক্য। এবং এই পুরো অপ্রধান খণ্ডবাক্যটা দেখো একটা পদের আশ্রয় থেকে পুরোটা বিশেষের ন্যায় আচরণ করলো, তাই না? যে বাবা বাড়ি আছেন কিনা আমি জানি না, বা আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছ? বা আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গিয়েছে। তাহলে দেখো, এই যে আমি বাড়ি গিয়ে দেখলাম, আমি মাঠে গিয়ে দেখলাম, বা বাবা বাড়ি আছেন কিনা, এগুলো প্রত্যেকটা খণ্ডবাক্যই নাউনের কাজ করছে, তাই তাকে বলছি আমরা বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ঠিক আছে, আমি মুখে মুখে বলে দিলাম। তাহলে দেখো, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যটা কি? ঠিক আছে, যে প্রধান খণ্ডবাক্যের যে কোনো একটা পদের আশ্রয় থেকে বিশেষ্যের ন্যায় আচরণ করবে। পুরো আশ্রিত খণ্ডবাক্যটা, অপ্রধান খণ্ডবাক্যটা পুরোটা মিলে বিশেষ্যের কাজটা করবে, বিশেষ্যের ন্যায় আচরণ করবে, তাকেই বলা হবে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আমার মনে হয় তোমরা বুঝেছো এবং তোমরা পারবে। ঠিক আছে, বিশেষণ স্থানীয়, তাহলে এটা প্রধান খণ্ডবাক্যের যে বিশেষ্য বা সর্বনাম থাকবে, প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যে যে বিশেষ্য বা সর্বনাম থাকবে, ওই বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি নির্ণয় করে দিবে কিন্তু এই অপ্রধান খণ্ডবাক্যটা, তাই তাকে বলবো আমরা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। যেমন একটা বাক্য যদি লেখা হয়, তাহলে দেখো, আমরা যখন বলছি যে ধন আমাদের এই বসুন্ধরা, তাহলে এখন লক্ষ্য রাখো তো, এই যে বসুন্ধরাটাকে লক্ষ্য রাখো, তো এই যে এই বাক্যটা, এই খণ্ডবাক্যটাকে আমরা বলছি প্রধান খণ্ডবাক্য। এটা প্রধান খণ্ডবাক্য, তার অর্থ প্রকাশের সমর্থ কিন্তু। আর এটা হচ্ছে দেখো অধীন খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য। এই খণ্ডবাক্যটা কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ধনধান্যে পুষ্পে ভরা, ধনধান্যে পুষ্পে ভরা কি, তাই না? আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে। তাহলে দেখো, আমাদের এই বসুন্ধরা, এখন ঘটনা হচ্ছে প্রধান খণ্ডবাক্যের এই বিশেষ্য পদটার দিকে লক্ষ্য রাখো, যে বসুন্ধরা কেমন, ধনধান্যে পুষ্পে ভরা। তাহলে পুরো আশ্রিত খণ্ডবাক্যটা দেখো কি বিশেষণের ন্যায় আচরণ করছে না? তাহলে এই বিশেষ্য পদের দেখো অবস্থাকে নির্ণয় করে দিচ্ছে, তাই তো? যে বসুন্ধরা কেমন, ধনধান্যে পুষ্পে ভরা, তাই এটাকে বলছি আমরা বিশেষণ স্থানীয়। ঠিক আছে, তো তোমরা পারবে এগুলা। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সেই সুখ লাভ করে, ওই যে পদটাকে কিন্তু বিশেষায়িত করছে, মডিফাই করছে, তাই না? তাহলে যে পরিশ্রম করে, এই পুরো বাক্যটা কিন্তু দেখো বিশেষণের ন্যায় আচরণ করছে, তাই এটাকে বলছি আমরা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। এগুলো তোমরা জানো, এত বিস্তারিত বলবার প্রয়োজন নেই, তোমরা পারবে, বুঝতে পেরেছো? তাহলে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যকে আমরা জানলাম। এবার ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। তাহলে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য কি? যে দেখো, এ কী করবে,
এই ক্রিয়ার প্রধান খণ্ডবাক্যের যে ক্রিয়াটা সে দেখো ক্রিয়ার কিন্তু ধরনটা নির্দেশ করবে, ক্রিয়া ঘটার সংগঠনের ধরনটা নির্দেশ করে দিবে। বুঝতে পেরেছো? অর্থাৎ ভাবকে মডিফাই করবে, প্রধান খণ্ডবাক্যে যে ভাব সেটাকে মডিফাই করবে। বুঝতে পেরেছো? বলা হচ্ছে যে আশ্রিত খণ্ডবাক্য ক্রিয়ার ওই যে রূপকাল অবস্থা নির্ণয় করে দেয়, ক্রিয়া সংগঠনের রূপকাল দেখো অবস্থা নির্ণয় করে দেয়, সেই আশ্রিত খণ্ডবাক্যকে বলা হয় বিশেষণ। দেখো ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এগুলো তোমরা জানো, দেখে এসেছো যে যতই করিবে দান ততই বেড়ে যাবে। তো বাড়বে এটা কি? যত দান করবে, তাহলে বাড়া ক্রিয়াটাকে, এটা তো ক্রিয়া, এটাকে দেখো মডিফাই করছে যতই করিবে দান। আবার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, চলবো তো কখন? যখন তোমার ডাক শুনে কেউ আসবে না। তাহলে চলাটাকে কিন্তু মডিফাই করছে পুরো আশ্রিত খণ্ডবাক্য, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাই না? তাহলে ওইটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এগুলো তোমরা জানো। তাহলে দেখো এই অপ্রধান, অধীন বা আশ্রিত খণ্ডবাক্য কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয় আর ক্রিয়া বিশেষণ স্থানীয়। এবং এগুলো আগে পড়ে এসেছে, তোমরা জানো এবং তোমরা পারবে। তাহলে দেখো তো প্রশ্নগুলো আসে না, কিন্তু যদি এসে যায় এবং এগুলো না জানলে না আমরা ওই যে বাক্য পরিবর্তন যখন করব তখন আমরা একটু ঝামেলায় পড়ি। বুঝতে পেরেছো? তখন অনেকটা মুখস্থ নির্ভর করে ফেলি আমরা, তো মুখস্থ করলেই আসলে বিপদ, কিন্তু মুখস্থ আসলে ভয়ঙ্কর একটা বিদ্যা, বুঝছো? খুব ঝামেলা করে অনেক সময়, একদম সময় মতো কিন্তু খুব ইয়ে করে, আমাদের বিপদে ফেলে। তো যাই হোক, এখান থেকে প্রশ্নটা এরকম করা যায় যে খণ্ডবাক্য কাকে বলে, খণ্ডবাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। বলো, 5 নম্বরের জন্য করা যায় না প্রশ্নটা? করা যায়, কিন্তু বাক্য সংক্রান্ত না, বাক্যের তো বাইরে না, বাক্যতত্ত্বের মধ্যে প্রশ্নটা। তাহলে প্রশ্নটা তো হতে পারে যে খণ্ডবাক্য কাকে বলে, খণ্ডবাক্য কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে সেই ক্ষেত্রে খণ্ডবাক্যের সংজ্ঞা দিব আমরা। তারপরে এসে খণ্ডবাক্য যে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য, আর আরেকটা এই যে অপ্রধান আশ্রিত বা অধীন খণ্ডবাক্য, এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ দিব। যদি সময় পাই তাহলে ওই অধীন খণ্ডবাক্যকে আবার 3 ভাগে ভাগ করে দেখাই দিব। বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা পারবে। তাহলে এখানে প্রশ্ন যে আমি কেন এই স্বাধীন খণ্ডবাক্য আর আশ্রিত খণ্ডবাক্য কেন দেখলাম, ওই যে ওই জায়গা থেকে গঠন অনুযায়ী যে গঠনভেদে যে প্রকারভেদ, ওই প্রকারভেদে এসে জটিল বা মিশ্র বাক্য যেটা, ওই বাক্যের সংজ্ঞাটা আমরা অনেক সময় ভুল করি, যার জন্যে আমি এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হলো, তাই তো? আবার প্রয়োজন কোথায় হবে? যখন আমরা বাক্য পরিবর্তন করব, বাক্য পরিবর্তনে এসে কিন্তু জিনিসগুলো লাগবে, তাই আমি এগুলা দেখালাম, তাই তো? এখন আমরা জটিল বাক্যের সংজ্ঞায় আসব। এইবার জটিল বাক্যের সংজ্ঞায় আসবো। আমাদের মনে হয় আর ভুল হওয়ার কথা না, যেহেতু আমরা জিনিসগুলো জেনেছি, আমরা আগেও জানতাম। এখন জটিল বা মিশ্র বাক্যের সংজ্ঞায় বলা হচ্ছে যে একটি প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। বুঝতে পেরেছো? দেখো আমরা যদি বলি দেখো ফল লেখা উচিত ছিল, তো যাই হোক আমি একটা বাক্য লিখলাম, যে পরিশ্রম করবে, ভালোভাবে পড়বে, সে ভালো রেজাল্ট করবে। ঠিক তো? তাহলে যে পরিশ্রম করবে, যে ভালোভাবে পড়বে, একই কথা। তো যেহেতু এখানে ব্যবহার করেছি তাই এখানে করলাম না। যে পরিশ্রম করবে, যে ভালোভাবে পড়বে, সে ভালো রেজাল্ট করবে। ঠিক তো? আচ্ছা, তাহলে এইবার লক্ষ্য করবার বিষয়, দেখো এইটা কিন্তু আমাদের প্রধান খণ্ডবাক্য, প্রধান বা আমরা বলতে পারি স্বাধীন, স্বাধীন খণ্ডবাক্য, তাই তো? আর এইটা এইটা আমরা বলতে পারি কিন্তু কি, আমরা বলতে পারি
দেখো অপ্রধান বা আমরা বলছি কিন্তু অধীন বা আমরা বলছি কিন্তু আশ্রিত। অপ্রধান অধীন, এটা অধীন লিখতে হবে, অপ্রধান অধীন বা আশ্রিত খণ্ডবাক্য, তাই না? তাহলে এখন বলা হচ্ছে কি, এবং এই বাক্যটা কিন্তু জটিল বা মিশ্র বাক্য, তাই তো? প্রধান খণ্ডবাক্য একটাই থাকবে, সবসময় লক্ষ্য রাখবে, প্রধান খণ্ডবাক্য একটা থাকবে, এবং এই প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, দেখো একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে, কি থাকবে? এই আশ্রিত খণ্ডবাক্যটা থাকবে। তাহলে প্রধান খণ্ডবাক্য থাকবে একটা, আশ্রিত খণ্ডবাক্য একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, এবং এরা পরস্পর যুক্ত হবে কিন্তু সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় সর্বনাম বা অব্যয় দ্বারা। কারণ এই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ বা এদের নিত্য সম্বন্ধে অব্যয় না আসলে কখনোই কিন্তু নির্ভরশীলতা আসবে না। তাই নির্ভরশীলতা থাকতে হবে, নির্ভরশীলতা থাকলেই সেখানে সাপেক্ষ ভাব আসবে, সাপেক্ষ ভাব না আসলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? দু একটা ব্যতিক্রম থাকে, সেটা পরের বিষয়, কিন্তু দেখো সাধারণত কিন্তু সাপেক্ষ ভাব থাকতে হবে, সাধারণত না, প্রধানত তুমি বলতে পারো এটা, যে সাপেক্ষ ভাব থাকতে হবে। সাপেক্ষ ভাব মানেই হচ্ছে কার্য কারণাত্মক ভাব। যে ওই যে বললাম, যদি তুমি আসো তবে আমি যাব, তাহলে আমার যাওয়া তখনই নির্ভর করবে যখন তুমি আসবে। দেখো কার্য কারণাত্মক একটা ভাব আছে, সাপেক্ষ ভাব আছে, বুঝতে পেরেছো? নির্ভরশীলতা আছে, এইটা কিন্তু থাকতে হবে, না থাকলে কিন্তু জটিল বাক্য নয়। তাহলে এইবার দেখো যে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্য থাকবে একটা, কিন্তু এই আশ্রিত খণ্ড বাক্য একাধিক থাকতে পারে, অনেক থাকতে পারে, একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, এবং এরা পরস্পর যুক্ত হবে কিন্তু সাপেক্ষভাবে। বুঝতে পেরেছো? তাহলে এইবার দেখো সংজ্ঞাটা লক্ষ্য রাখো, যে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল, এগুলা কিন্তু নির্ভরশীল। যদি বলি যে দেখো যে পরিশ্রম করবে, যে পরিশ্রম করবে কি, যখন বলছি ভালোভাবে পড়বে, আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা হয়ে যাবে। এখন আমি যদি এখানে যে লাগাই, এখানে যে লাগাতে হবে, তো আমি লাগালাম না, যে ভালোভাবে পড়বে, তখন তো আমার জানতে ইচ্ছা করছে, তো নিশ্চয়ই এগুলো আশ্রিত। তাই বলা হচ্ছে যে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়ে যে বাক্যটা গঠন করে সেই বাক্যকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। তাই সংজ্ঞা দেওয়ার সময় প্রত্যেকটা শর্ত পূরণ করে সংজ্ঞাটা দিবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। মানে প্রশ্নগুলো যখন দেয় আমরা জানি যে আসলে কোন জায়গাগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তো তোমাকে আসলে সংজ্ঞাটা দিতে হবে। বুঝতে পেরেছো? তাই সংজ্ঞাটাই কোনোভাবে যেন ভুল না হয়, এই সংজ্ঞাটা বোঝার জন্য কিন্তু আমরা খণ্ডবাক্যটা দেখে আসলাম, ঠিক আছে তো? তাই বলছি যে প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয়ে বা ব্যবহৃত হয়ে কোনো বাক্য গঠন করলে বা যে বাক্য গঠন করে সে বাক্যকেই বলা হয় জটিল বা মিশ্র বাক্য। আমার মনে হয় তোমাদের আর সংজ্ঞা ভুল হবে না। এবং জটিল বা মিশ্র বাক্য চেনার উপায় হচ্ছে যে এরা ওই যে সাপেক্ষ বা নিত্য সম্বন্ধের সর্বনাম, সাপেক্ষ বা নিত্য সম্বন্ধের সর্বনাম বা অব্যয় দ্বারা যুক্ত থাকবে, যে সে যা তা যিনি তিনি যদি তবে, তাই না? এগুলা ওই যে ইংরেজিতে যেমন নট অনলি বাট অলসো, অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হ্যাড, এগুলো তোমরা জানো কিন্তু, বুঝতে পেরেছো? তোমরা পারো এগুলা। তাহলে জটিল বা মিশ্র বাক্য আমাদের মনে হয় আর ভুল হবে না, আমরা মনে হয় পারবো। তাহলে জটিল বা মিশ্র বাক্য কাকে বলে? বলছি যে একটি প্রধান বা স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয়ে কোনো বাক্য গঠন করলে বা যে বাক্য গঠন করে সেই বাক্যকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। আমার মনে হয় সংজ্ঞা পারবে, তোমরা এমনিও পারতে, কারণ তোমরা খুব ভালো ছাত্রছাত্রী, তাই না? তাছাড়া বাংলা পড়তে আসতে না, কারণ বাংলায় কেউ ফেল করবে না কোনো দিন, এটা আমরা সবাই জানি, তাই তো? তাহলে যৌগিক বাক্যের সংজ্ঞা কি আমাকে বলতে হবে? আমরা এই দুটো বাক্য শিখলাম, কি কি বাক্য শিখলাম? শিখলাম না, আমরা জানতাম, আমরা আরেকবার একটু জেনে নিলাম, সরল বাক্য আর জটিল বাক্য, তাই তো? তাহলে যৌগিক বাক্যে সরল বাক্যও থাকতে পারে, জটিল বাক্যও থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়, সংযোজক বিয়োজক বা সংকোচক অব্যয় দ্বারা যুক্ত হয়ে
কোনো বাক্য গঠন করলে সে বাক্যটিকে বলা হয় যৌগিক বাক্য, তাই না? এখন যৌগিক বাক্য চেনার উপায় কি? এবং, ও, আর, কিন্তু, অথবা, নতুবা, তাই না? এই যে সংযোজক, বিয়োজক বা সংকোচক অব্যয় এগুলো কিন্তু থাকবে। ওই যে লোকটি গরিব কিন্তু সৎ, এগুলো তোমরা জানো, তাই লিখছি না, বলছিও না, বিরক্ত লাগতে পারে তোমাদের। তাহলে দেখো যে যৌগিক বাক্য কি আমরা খুব ভালোভাবে চিনতে পারবো, জটিল বা মিশ্র বাক্য কি এটাও খুব ভালোভাবে জানতে পারবো, এবং সরল বাক্য কি এটা তো আমরা জানবই পারবো, অসুবিধা হবে না। তাহলে এখানে একটা প্রশ্ন লিখে ফেলো যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ দেখাও বা লেখো। একটা প্রশ্ন লিখে ফেলো, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ লেখো। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ লেখো। হ্যাঁ, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ লেখো। হ্যাঁ, অবশ্যই লিখবে তোমরা। বাবা আমি সবগুলোই দেখাবো, এখন তোমরা পারো বা না পারো সেটা তোমাদের বিষয়। আগে পারো বা না পারো, এখন তোমরা ক্লাস করবে কিনা তোমাদের বিষয়। আমার পড়ানোর ভাগ আমি পড়াবো, আমার বলার ভাগ আমি বলবো, তাই না? তাহলে দেখো, বাক্য থেকে যদি প্রশ্নের আঙ্গিক বলি, আমি বলেছি 3টা প্রশ্ন, এই 3টার মধ্যেই ঘোরাফেরা করে, সালে আসে, আমাদের কলেজগুলোতেও আসে, কিন্তু 2-1টা বোর্ডে যে 2-1টা এগুলার ব্যত্যয় ঘটায়নি তা না। তাহলে বাক্যের যদি প্রশ্নগুলো বলি, কেমন কেমন প্রশ্ন দেখো। আমরা বলেছি প্রথমে যে বাক্য কাকে বলে, বাক্যের একটা সংজ্ঞা তো অবশ্যই সুন্দরভাবে লাগবে। এরপরে একটা সার্থক বাক্যের কয়টি গুণ, বৈশিষ্ট্য, লক্ষণ উদাহরণসহ আলোচনা করো, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন যে বাক্য কাকে বলে, একটি বাক্য কী কী কারণে তার যোগ্যতা হারাতে পারে, এমন 5টা নিয়ম আমাদের মনে রাখতে হবে, তাহলে এটা একটা প্রশ্ন। বাক্য কাকে বলে, বাক্য কী কী কারণে তার যোগ্যতা হারাতে পারে, উদাহরণসহ লেখো। কমপক্ষে 5টা কারণ লিখতে হবে, আমি কিন্তু দেখিয়েছি তোমাদের। এরপরে যদি বলা হয় যে একটা বাক্যের কয়টা অংশ কী কী, উদাহরণসহ আলোচনা করো, তাহলে একটা বাক্যে 2টো অংশ, উদ্দেশ্য, বিধেয়, এগুলো তোমরা জানো, ছোটকাল থেকে পড়ে এসছো। আমি আবারও বললাম যে অবশ্যই একবার লিখে অনুশীলন করে রেখো। আরেকটা প্রশ্ন বলেছিলাম যে পদ সংস্থাপনার ক্রম কি, তোমরা জানো তো, বাক্যতত্ত্বের আরেকটা নাম পদক্রম। ক্রম মানে কি? ক্রমিক, তাই না? কোন পদের পর কোন পদ বসবে, যে কোনো জায়গায় যে কোনো পদ বসানো যাবে না, এটা কিন্তু ওই আসক্তি বিষয়টা লক্ষ্য রাখো। একটা সার্থক বাক্যের যে 3টা গুণের মধ্যে একটা গুণ আসক্তি, ঠিক আছে? তো যাই হোক, সেটা পরের বিষয়। যে পদক্রম কি বা পদ সংস্থাপনার ক্রম কি, ঠিক আছে? বাক্যে পদ সংস্থাপনার 5টি ক্রম উদাহরণসহ আলোচনা করো, অর্থাৎ কোন পদের পর কোন পদ বসে, এরকম 5টা নিয়ম তোমাদের মনে রাখতে হবে। আমি বলেছি, দেখে নিও এবং পারবে, এগুলো খুব সোজা। মানে বলতে লাগলে বিরক্ত লাগবে, যেমন যে উদ্দেশ্য, বিধেয়, তোমরা একটু অনেকেই হেসেছো মনে হয়। এরপরে এসে দেখো, বাক্যের যখন শ্রেণীবিভাগে আসছি তখন 2টো দৃষ্টিকোণ থেকে বাক্যকে ভাগ করছি। তার মধ্যে একটা দৃষ্টিকোণ ছিল যে গঠন অনুসারে শ্রেণীবিভাগ, গঠনভেদে ভাগ। তো গঠন অনুসারে বাক্যকে যে 3 ভাগে ভাগ করা হলো, এই প্রশ্নটা খুব খুব দরকার। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, যখন গঠনভেদে বাক্যের শ্রেণীবিভাগ, তাহলে দেখো প্রশ্ন 1 কি বলা হলো, সার্থক বাক্যের বৈশিষ্ট্য, গুণ বা লক্ষণ। প্রশ্ন 2 বাক্য কী কী কারণে তার যোগ্যতা হারাতে পারে। প্রশ্ন 3 একটা বাক্যের কয়টা অংশ, কী কী, উদাহরণসহ আলোচনা। প্রশ্ন 4 পদ সংস্থাপনার ক্রম কি, পদ সংস্থাপনা, ঠিক আছে, সংস্থাপনের 5টি ক্রম উদাহরণসহ আলোচনা করো। পদ সংস্থাপনের 5টি ক্রম উদাহরণসহ আলোচনা করো। আসতে পারে গঠনভেদে বাক্যের শ্রেণীবিভাগ, উদাহরণসহ আলোচনা করো। দেখো অলরেডি 5টা প্রশ্ন হয়ে গেছে আমাদের, তাই তো? তা আসলে কোন প্রশ্নটা দেবে প্রশ্নকর্তা ভালো জানে। আমি বলেছি যে 3টা প্রশ্ন পড়লে ভালো হয়, তাহলে তুমি ডিসাইড করো 3টার মধ্যে তুমি অ্যান্সার করবে, খুব ভালোভাবে প্রস্তুতি নিলে। কিন্তু ওইগুলো একবার করে খাতায় লিখে অন্তত একবার দেখে রাখো, যেন ভবিষ্যতে সমস্যা না হয়। আমি এটাই চাচ্ছিলাম এবং এটাই বলতে চাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো এখন আমাদের আর অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে একটা প্রশ্ন আমরা দেখে নেব। এখন দেখো, এই অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, অর্থভেদে বাক্যের শ্রেণীবিভাগটা, তাই না?
যে অর্থানুসারে বাক্য কয় প্রকার, কী কী উদাহরণ আলোচনা করো। আমি তোমাদের বলেছি কিন্তু প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এখানে এসে দ্বিমত আছে, বুঝতে পেরেছ? প্রকারভেদে এসে দ্বিমত আছে। পণ্ডিতগণ একমত হতে পারেননি, বৈয়াকরণিকগণ একমত হতে পারেননি। তো আমরা ইতপূর্বে শ্রেণীগুলোতে অর্থানুসারে বাক্যকে 5 ভাগে পড়ে এসেছি। যেমন ইংরেজিতে 5 ভাগ ছিল, সে ভাগে পড়ে এসেছি, তাই না? যেমন নবম দশমের যে ব্যাকরণটা ছিল তোমাদের, মনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী, তাই না? ওনারা কিন্তু দেখো অর্থভেদে বাক্যকে 5 ভাগে ভাগ করেছেন, ঠিক আছে? তো ইংরেজিতেও বাক্যকে দেখো 5 ভাগে ভাগ করা হয়, তাই না? কিন্তু বাংলায় এসে পণ্ডিতগণ একমত হতে পারেননি, বুঝছো? যেমন মনির চৌধুরী আর মোফাজ্জল হায়দার চৌধুরী বলেছেন 5 ভাগে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আবার বাক্যকে 7 ভাগে ভাগ করেছেন এবং এই মতটাকে বেশি গ্রহণ করা হয়। অন্যগুলোকে যে করা হয় না তা না। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে অর্থানুসারে বাক্য কিন্তু 7 প্রকার। অর্থানুসারে বাক্যকে 7 ভাগে ভাগ করা হয়। কি বললাম? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থানুসারে বাক্য 7 প্রকার, বা অর্থভেদে বাক্যকে মানে বাক্য 7 ভাগে বিভক্ত, এবং এটা কিন্তু প্রয়োজন। এখন তোমাকে বলি, যখন প্রশ্নটা করবে, দেখো আমি জানি যে তোমরা জানো, আমি জাস্ট প্রশ্নের আঙ্গিকটা এবং কিভাবে অ্যান্সারটা করবে, এখানে যেন কোনোভাবে তোমার নাম্বারটা কাটা না যায়, ঠিক এই কথাটাই বলছি বারবার। যখন প্রশ্নটা দিবে অর্থানুসারে বাক্য কয় প্রকার, কী কী উদাহরণ সহ আলোচনা করো, সেক্ষেত্রে সরাসরি বলো না তোমরা যে অর্থভেদে বাক্য 5 প্রকার বা অর্থভেদে বাক্য 7 প্রকার, এরকম বলা প্রয়োজন নাই। প্রথমে সুন্দর করে বাক্যের একটা সংজ্ঞা দিবে, তারপর যখন বলবে অর্থভেদে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়, যদি 5 ভাগে ভাগ করো তাহলে রেফারেন্সটা টেনে দাও। তাহলে সেক্ষেত্রে বলো যে মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বাক্যকে অর্থভেদে 5 ভাগে ভাগ করেছেন, এইভাবে বলে তুমি লেখো, বুঝতে পেরেছ? আবার তুমি একটু রেফারেন্সটা দিও এখানে, যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাক্যকে 7 ভাগে ভাগ করেছেন। তোমাদের ইচ্ছা, তুমি 5 ভাগ লিখবে না 7 ভাগ লিখবে, সেটা তোমাদের বিষয়, কিন্তু যেই ভাগটাই লিখবে না কেন রেফারেন্সটা একটু টেনে দিও, বুঝতে পেরেছ? তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতটাকে বেশি গ্রহণ করা হয়, তাই আমি ওনার মতে 7 ভাগে ভাগ করছি, বাক্যকে অর্থানুসারে 7 ভাগে ভাগ করছি, ঠিক আছে? তো এই 7টা ভাগ কি কি? তাহলে আমাদের তো আগের 5টা ভাগ জানাই আছে, ওইটা নিয়ে তো আর অসুবিধা নাই, তাই না? তাহলে দেখো আমরা একটু দেখে নিই অল্প অল্প করে। আগের 5টা ভাগ আমাদের জানাই আছে, তাই না? কি কি দেখো, আমরা বলছি বিবৃতিমূলক, তাই না? বা আমরা বলতে পারি বা লিখবো না কমা দিয়ে দিয়ে যাব না, বিকল্প চিহ্ন দিই তাহলে ভালো হবে। একই জিনিস আলাদা আলাদা নাম, নামগুলো একটু দরকার, কেননা বাক্য পরিবর্তন এসে ঝামেলা হয়। তাই বলছি বর্ণনামূলক, এসি মূলক, বা বলতে পারি বর্ণনাত্মক, বা আমরা বলতে পারি নির্দেশাত্মক। একই জিনিস আলাদা আলাদা নাম, নির্দেশমূলক বা নির্দেশাত্মকও বলা যেতে পারে। তো এই নামটা দিকে একটু লক্ষ্য রেখো, ওইগুলোতে অসুবিধা হয় না। অনেক সময় যে বাক্য পরিবর্তন করার সময় বাক্য দেওয়ার পর যে বন্ধনীর মধ্যে রাখে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখে, ওই অনুযায়ী বাক্য পরিবর্তন করতে হয়, ওই সময় অনেক সময় নির্দেশাত্মক নামটা রাখে, এগুলো না রেখে। তো নির্দেশাত্মক বাক্য যে আসলে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা বর্ণনাত্মক বাক্য, এটা আবার মনে রাখতে হবে। একই জিনিস কিন্তু বিবৃতিমূলক, বর্ণনামূলক বা বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য একই জিনিস, আলাদা আলাদা নাম। তাহলে নির্দেশাত্মক বা বিবৃতিমূলক বাক্য বা বর্ণনাত্মক বাক্য কোনটা? অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবাই জানি, এই বাক্যটা তো আমাদের অসুবিধা হওয়ার কথা না। তাহলে দেখো, যে বাক্য দ্বারা কোনো ঘটনার ভাব বা তথ্য, বিষয় বা বক্তব্যকে সাধারণভাবে বিবৃত, বর্ণনা বা নির্দেশ করা হয়, যে কোনো একটা লিখতে পারো, তাকে বলা হয় বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য। যে কোনো একটা লিখবে, আমি বলছি যে আলাদা আলাদা নামে ডাকা হয়, বুঝতে পেরেছ?
এই নির্দেশাত্মক যখন বন্ধনীর মধ্যে রাখে অনেকে মনে করে এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, অনেক সময় মনে করে যে না, কখনোই না। তাহলে যে বাক্য দ্বারা কোনো ঘটনার ভাব বা তথ্য বিষয় বা বক্তব্যে, মানে বিষয় বা বক্তব্যকে সাধারণভাবে বর্ণনা করা হয় মাত্র, তাকেই বলা হয় বর্ণনামূলক বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা কি তোমরা খুব ভালোভাবে জানো, এই সংজ্ঞাটা দিয়ে দিবে। এখন ঘটনা হচ্ছে এই বাক্যটাকে আবার দুটো ভাগে ভাগ করে, এই উপভাগটা একটু জানতে হবে আমাদের, উপভাগটা একটু জানতে হবে। দুটো ভাগে ভাগ করা হয় এবং ভাগ দুটো কি কি তোমরা জানো, তাই না? একটা হচ্ছে অস্তিবাচক বাক্য, অস্তিবাচক বাক্য, আর আরেকটা হচ্ছে নেতিবাচক বাক্য। খুব দরকার বাক্য পরিবর্তনে এসে। তাহলে অস্তিবাচক বাক্য কি আর নেতিবাচক বাক্য কি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স কি আমরা সবাই জানি, তাই না? তাহলে যে বাক্য দেখো কোনো ঘটনার ভাব বা তথ্য বিষয় বা বক্তব্যের হাবোধক অর্থ জ্ঞাপিত করে তাকেই বলি আমরা অস্তিবাচক বাক্য বা হাবোধক বাক্য, তাই না? আর যে বাক্য দ্বারা কোনো ঘটনার ভাব বা তথ্য বিষয় বা বক্তব্যের নেতিবাচক অর্থ অর্থাৎ নাবোধক অর্থ প্রকাশিত হয় তাকেই বলা হয় নেতিবাচক বাক্য, তাই না? যেমন আমরা বলি, যদিও এই পরবর্তী থেকে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, দেখো একটা বাক্য বলি, মার্জারি কমলাকান্তকে চিনিত। তাহলে দেখো এই বাক্যটা তো আসলে হাবোধক অর্থ প্রকাশিত করছে, মার্জারি কমলাকান্তকে চিনিত, স্বীকার করছে তো। তাহলে এই বাক্য দ্বারা হাবোধক অর্থ প্রকাশিত হয়েছে, এটাই অস্তিবাচক বাক্য, আমরা জানি কিন্তু এগুলো, তাই না? কিন্তু যদি বলা হতো তাহলে স্বীকার করছে না, মার্জারির কাছে কমলাকান্ত অচেনা ছিল না, তাই না? তাহলে এই বাক্যটার দিকে লক্ষ্য রাখো তো, নেতিবাচক অর্থ প্রকাশিত হচ্ছে, নাবোধক অর্থ প্রকাশিত হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি আমার নেতিবাচক বাক্য। তাহলে যে বাক্য দ্বারা কোনো ঘটনার ভাব বা তথ্য বিষয় বা বক্তব্যের হাবোধক অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় অস্তিবাচক বাক্য। আর যে বাক্য দ্বারা কোনো ঘটনার ভাব বা তথ্য বিষয় বা বক্তব্যের নাবোধক অর্থ প্রকাশিত হয় তাকেই বলা হয় নেতিবাচক বাক্য, তাই না? তাহলে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য কি এবং এই বাক্য কয় প্রকার ও কী কী আমরা মনে হয় বুঝতে পেরেছি এবং আমরা মনে হয় পারবো, এবং এই জিনিসগুলো আগে আমাদের জানতে হবে, তাই না? না জানলে কিন্তু যখন বাক্য পরিবর্তনে যাব তখন কিন্তু পারবো না। তাই অস্তিবাচক থেকে নেতিবাচক, নেতিবাচক থেকে অস্তিবাচক, এগুলো কিন্তু আসবে, তাই এগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে আমাদের, না রাখলে কিন্তু আমরা পারবো না, বুঝছো? তা আমার মনে হয় আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী দিন এর পরের অংশ থেকে পড়বো, নাকি তোমরা পড়ে নেবে? পরবর্তী দিন সরাসরি বাক্য পরিবর্তনে যাব, তোমরা একটু কমেন্টে লিখবে, কারণ পড়া জিনিস তো তোমাদের কাছে হয়তো ওরকম প্রয়োজনীয় নাও হতে পারে, তাই তোমরা একটু কমেন্টে লিখবে যে আসলে এই জিনিসগুলো পরবর্তী মানে আবার আগামী ক্লাসে জানতে চাও কিনা, তারপর পরিবর্তনে আসবে কিনা, নাকি সরাসরি পরিবর্তনে চলে আসতে চাও, তোমরা একটু কমেন্টে লিখো, হ্যাঁ? ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই রাখছি। আমি যে তোমাদের ক্লাস নিতে পেরেছি আসলে আমি খুবই খুশি, কারণ কদিন থেকে তোমাদের ক্লাস নিতে পারিনি, ঠিক আছে? আমার ব্যক্তিগত সমস্যার জন্যে আমি খুবই দুঃখিত, যার জন্যে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা ভালো থেকো, হ্যাঁ। আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো চেক করব, দেখে নিব তোমরা কে কী চাচ্ছ, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই রাখছি, হ্যাঁ। এখন যদি শোনো, আগামীকাল যদি ক্লাস না নিই তাহলে কিন্তু তোমাদের গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? নোটিশ না যাওয়া পর্যন্ত মাথায় রাখবে ক্লাস নিব, ঠিক আছে? তো একটু সমস্যার মধ্যে আছি আসলে, সব কথা বলতে হয় না,
বা চাচ্ছিও না। ঠিক আছে? তো যদি আগামীকাল ক্লাস হয় তাহলে, না ক্লাস না হয় তাহলে নোটিশ যাবে, যদি ক্লাস না হয় তাহলে নোটিশ যাবে, আর যদি ক্লাস হয় তাহলে কোনো নোটিশ যাবে না, সরাসরি ক্লাস হবে যথা টাইমে। তো সবাই ভালো থেকো, তোমাদের সকলের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এখানে কমেন্টে লিখলে আমি এখান থেকে দেখে তোমাদের জানানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, বা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।